রোদেলা জানে ক্যান্টনমেন্টের রাতগুলো বেশ নির্লিপ্ত হিসেবি হয়, কিন্তু সেই নির্ধারিত গণ্ডি ভেঙেই সে আজ এই আবদার জুড়ে দিল। তাহসিনের আর কি করার থাকে? রোদেলা এমনভাবে আবদার করছে, না নিলেও পারা যাবে না। বইয়ের আবদার মেটাতে দায়িত্বশীল মেজরের অফিসিয়ালি একটা নিয়মভঙ্গ করতেই হবে। আজ না হয় সে একজন দায়িত্বশীল স্বামীই হোক, নিজের স্ত্রীর করা আবদারটুকু মেটাক। কি হবে মাঝে মাঝে নির্ধারিত গণ্ডির বাইরে বেরোলে? তাহসিন জানে একজন মেজরের কতটা নিয়মানুবর্তী হতে হয়, কিন্তু এই মুহূর্তে সে মেজর হিসেবে নয়, একজন স্বামী হিসেবে তার স্ত্রীর সামনে দাঁড়িয়ে আছে। অতএব স্ত্রীর আবদার পূরণ করাই এখন তার দায়িত্ব। পরে যা হবে দেখা যাবে। তাহসিন আর না ভেবে বলল, ঠিক আছে চলো। তাহসিন আলমারি থেকে তার লাইসেন্স করা ব্যক্তিগত গ্লক 17 পিস্তলটা পকেটে পড়ল, যেটা সে বাহিরে বের হলেই নিজের সাথে নিয়ে বের হয়। কারণ কখন কোন বিপদ এসে সামনে উপস্থিত হয় তা তো বলা যায় না। সেফটির জন্যই সেটা নিজের সাথে বহন করে। রাত প্রায় 12টা। তাহসিন তার ডিউটি অফ ড্রাইভারকে বলে কালো রঙা গাড়িটি নিয়ে বের হয়েছে। এই গাড়িটি তাকে ব্যক্তিগত কাজের জন্য দেয়া হয়েছিল। মাঝে মাঝে ছদ্মবেশে যখন অপারেশনে যায় তখন এটার প্রয়োজন পড়ে। তবে সাথে তার ড্রাইভার সাকিব থাকে। সাকিব সবসময় ততস্থ থাকে তাহসিনের আদেশের। তাহসিন যখন সাকিবের থেকে গাড়ির চাবি আনতে গেল তখন সাকিব বলল। তাহসিন হাসল। ছেলেটা সবসময় তার সাথে থাকতে চায়। তাহসিনের বিপদে সেই আগে বিপদের সামনে ঢাল হয়ে দাঁড়াতে চায়। তাহসিনের সকল গুরুত্বপূর্ণ মিশন সম্পর্কে এই ছেলেটি অবগত থাকে। বলা চলে সাকিব তার বিশ্বস্ত ড্রাইভার। তাহসিন বলল, চিন্তা করো না সাকিব, তোমার ভাবিকে নিয়ে শহরটা ঘুরিয়ে আনি, একটু হাওয়া বাতাস খাইয়ে মনটা প্রফুল্ল করে আনি। সাকিব বলল, চিন্তা করো না, কিচ্ছু হবে না, আসছি। সাকিবের থেকে বিদায় নিয়ে গাড়ি নিয়ে গেটের পেরিয়ে বের হয়ে গেল। রোদেলা তো বেশ খুশি। এই প্রথমবারের মতোই সে তাহসিনের সাথে গাড়িতে করে ঘুরতে পারছে। ক্যাম্পের সীমানা পেরিয়ে তাহসিন দক্ষ হাতে চট্টগ্রামের পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে দিব্যি ড্রাইভ করে যাচ্ছে। তাহসিন ড্রাইভ করতে করতেই বলল, কি ম্যাডাম, এবার খুশি তো? এতদিনে যেন প্রাণ ভরে শ্বাস নিতে পারছি, অনেক শান্তি লাগছে। তাহসিন বলল, এখানে একা একা থাকতে থাকতেই এমনটা লাগে। আমার মনে হয় তোমাকে বাসায় পাঠিয়ে দেওয়া উচিত। কথাটা শোনা মাত্রই রোদেলা তাহসিনের বাহু জড়িয়ে কাঁধে মাথা রেখে বলল, না, আমি বাসায় যাব না। আপনি আমার অভ্যেস হয়ে গিয়েছেন। আপনাকে না দেখলে শান্তি লাগে না আমার। রাতে আপনার বুকে মাথা রাখা ছাড়া ঘুমিয়ে আসে না আমার। কিভাবে থাকবো আমি আপনাকে ছাড়া? তাহসিন বলল, আমারও যে বড্ড কষ্ট হবে তোমাকে ছাড়া থাকতে, সেজন্যই তো তোমাকে বাসায় রেখে আসতে পারছি না। যদিও এই সময়টা তোমার বাসায় থাকা উচিত, অন্তত বাসায় সারাক্ষণ মাকে পাবে, কথা বলার মানুষ পেলে। তা আপনাকে ছাড়া থাকবো কি করে? তাছাড়াও তো আমার ক্লাস আছে, আমার বোর্ড এক্সাম সামনে। আপনি কি করে এসব বলছেন? তাহসিন হেসে বলল, অমনি এখন ক্লাস এক্সাম সবটার কথা মনে পড়ে গেল? না যাওয়ার বাহানা অমনি মাথায় এসে পড়ল, তাই না? রোদেলা মুচকি হাসল। তাহসিনকে বলল, আচ্ছা শুনুন, এই সাবজেক্ট এখন বাদ। আমি আপনাকে ছাড়া কোথাও যাব না, এটাই ফাইনাল। এই বিষয়ে যেন আর একটা কথাও না শুনি মাহমুদ সাহেব, নয়তো আমি রাগ করব কিন্তু। রাগ করতে হবে না, আর বলবো না, এখানেই থেকে যেও। কিন্তু আজ যে আবদার করলে সেটা আর করো না। প্রতিনিয়ত অফিসিয়াল রুলস ব্রেক করা পসিবল না। ঠিক আছে, আচ্ছা শুনুন না। তাহসিন রোদেলার মতো করেই বলল। বলুন না। আপনার কি বাবু বেশি পছন্দ, ছেলে নাকি মেয়ে? তাহসিন ড্রাইভ করতে করতে বলল, দুটোই। আপনার ছেলে সন্তান হলে বেশি খুশি হবে নাকি মেয়ে সন্তান হলে? মাইমুন, আমার তেমন কোনো ইচ্ছে নেই। যেই আসুক আমি খুশি মনে তাকে গ্রহণ করে নিব। আমি শুধু চাই যেই আসুক যেন সুস্থভাবে আসুক। আল্লাহ যা দিবেন তাতেই শুক্রিয়া। রোদেলা মুগ্ধ হল তাহসিনের কথা শুনে। রোদেলা বলল, আচ্ছা, আমাদের যদি ছেলে বাবু হয় তাহলে কি নাম রাখবেন? আর যদি মেয়ে হয় তাহলে কি নাম রাখবেন? সেটা তো এখনো ভাবিনি। এখনই ভাবুন, আর এখনই বলুন প্লিজ। ওকে ওকে, একটু সময় দাও ভাবার। ঠিক আছে, দিলাম। তাহসিন রোদেলার দিকে তাকিয়ে বলল। তুমি কোনো নাম ভেবে রেখেছ? রোদেলার ডানে বামে মাথা নাড়ল, বলল, আমি চাই নাম আপনিই রাখুন, তাই কোনো নামই ভাবিনি। তাহসিন কিছুক্ষণ ভাবল। এরপর রোদেলার কানে ফিসফিস করে নামগুলো বলল। রোদেলা অবাক হয়ে বলল, বাহ, খুব সুন্দর নাম তো। দেখলেন,
আপনার উপর এমনি এমনি ভরসা করিনি আমি। হুম। আর এইটুকু সময়ের মাঝে কত সুন্দর একটা নাম ভেবে নিলেন আপনি। তাহসিন হাসল, বলল, জানো মাইমুন, আমার ভাবতেই অবাক লাগে, আর কিছু মাস বাদেই আমাদের সন্তান আমাদের ভালোবাসার প্রতীক হয়ে পৃথিবীতে আগমন করবে। সত্যিই অবাক লাগে। রোদেলা বলল, হুম, আমারও। জানেন মাহমুদ সাহেব, আমি চাই আমাদের সন্তান যেন আপনার মতো সৎ, আদর্শবান আর সাহসী হয়। তাহসিন বলল, আর আমি চাইব তাদের মায়ের মতো মিষ্টি, ভালো মনের অধিকারী হয়। রোদেলা বলল, তাহলে তাই হবে। আমরা দুজন মিলে তাদেরকে আমাদের মতো করেই গড়ে তুলব। আর তাদের দাদা দাদি তো আছেনই, তাদের কাছ থেকে আদর্শ শিক্ষা পেয়েই আমাদের সন্তান বেড়ে উঠুক। তাহসিন বলল। নিশ্চয়ই। জানলার গ্লাস খোলা থাকায় জানলা দিয়ে শোঁ শোঁ করে বাতাস আসছে, যা তাহসিন আর রোদেলার শরীর হিম ধরিয়ে দিচ্ছে। আজ আকাশ অন্ধকারে ছেয়ে আছে, মেঘ চাঁদকে ঢেকে রেখেছে, যার জন্য চাঁদের আলো ধরণীতে পড়ছে না। এই অন্ধকার পাহাড়ি রাস্তায় তাহসিনের গাড়ির হেডলাইটের আলোতেই এগিয়ে যাচ্ছে। এক রাস্তা দিয়ে গাড়ি নিয়ে অন্য পথে দিয়ে তারা ক্যান্টনমেন্টের পথ ধরল। রোদেলা তাহসিনের কাঁধে মাথা রেখেই কত শত গল্প করে যাচ্ছে, আর তাহসিন মনোযোগী শ্রোতার ন্যায় সেসব শুনছে আর ড্রাইভ করছে। রোদেলা তো কথা বলার ধ্যানেই আছে, কিন্তু তাহসিন শুধু রোদেলার কথাই শুনছে না, আশেপাশের সবটাই নজরে রাখছে, যাতে হঠাৎ কোনো বিপদ এলে তা মোকাবিলা করতে পারে। এই রকম শুনশান রাস্তায় যে কোনো সময় বিপদ হতে পারে। এর ওপর তাহসিন হচ্ছে সেনাবাহিনী। এই পদে এসে কত শত শত্রু হয়েছে তার, কখন কে আক্রমণ করে বলা তো আর যায় না। তাহসিন মনে মনে বেশ দোয়া করছে, যেন রোদেলার সামনে কোনো বিপদ পড়তে না হয়। কারণ তাহসিন এসবে অভ্যস্ত হলেও রোদেলা কখনোই নিজ চোখে এসবের সাক্ষী হয়নি। এর ওপর এখন ওর এই অবস্থা, রোদেলা ভয় পাবে এসবে, তাই সে চাইছে না এই রকম কিছু ঘটুক যেটাতে রোদেলা ভয় পাবে। কিন্তু কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। তাহসিনের ভয়টাই সত্যি হয়ে গেল। তাহসিন গাড়ির মিরারে খেয়াল করল ওদের অনেকটা পিছনে দুটো বাইক ছুটে আসছে। তাহসিনের মস্তিষ্ক সতর্ক করল, কারণ এই রাস্তায় এই সময়ে বাইক আসার তো কথাই না। তাহসিন ভালো করে খেয়াল করে দেখল বাইক দুটো দ্রুত গতিতে ওদের দিকেই ছুটে আসছে। এবার তাহসিনের সন্দেহ যেন সত্যি হয়ে গেল। তাহসিন একবার রোদেলার দিকে আর চোখে তাকালো। রোদেলা এখনও সমানে কথা বলেই যাচ্ছে। তাহসিন জানলার কাঁচ তুলে দিল, অতঃপর রোদেলার উদ্দেশ্যে বলল, আমাকে শক্ত করে ধরে বসে থাকো। রোদেলা তাহসিনের দিকে তাকিয়ে বলল, কেন? আমার তো সিট বেল্ট বাঁধাই আছে। যেটা বলেছি সেটা করো, গাড়ি এখন হাই স্পিডে চালাবো। কেন? তাহসিন রোদেলার প্রশ্নতে যেন মেজাজ হারাচ্ছে, ধমক দিয়ে বলল, কোনো প্রশ্ন নয়, চুপ করে থাকো আর যেটা বলেছি সেটা করো। রোদেলা মুখ ফুলিয়ে তাহসিনের বাহু শক্ত করে চেপে ধরল। তাহসিন হাই স্পিড তুলে ড্রাইভ করতে থাকল। পাহাড়ি রাস্তায় এভাবে গাড়ি চালালে যে কোনো সময় বিপদ হতে পারে, কিন্তু আপাতত কিছুই করার নেই। তাহসিন দক্ষতার সাথে হাই স্পিড তুলে সাঁই সাঁই করে গাড়ি নিয়ে ছুটল। কিছুক্ষণের মাথাতেই পিছনে ধাওয়া করা বাইক দুটো থেকে সমানে গুলি ছুটতে লাগল, কিন্তু তাহসিন আঁকাবাঁকাভাবে গাড়ি চালানোতে গুলি তাদের গাড়িতে কিংবা লাগল না। গুলির বিকট শব্দ পেয়ে রোদেলা আতকে উঠে পিছু ফিরতে নিলে তাহসিন বলল, মাইমুন, পেছনে ফিরো না, মাথা নিচু করে রাখো। দে আর শুটিং, গেট ডাউন প্লিজ। রোদেলা তাই করল, মাথা নিচু করে ভয়ার্ত কণ্ঠে বলল, এমনটা হচ্ছে কেন মেজর? আমার ভয় লাগছে। আমি আছি না, ভয় কিসের? কিচ্ছু হতে দেব না, মাথা তুলবে না। তাহসিন নিজের পকেট থেকে পিস্তল বের করে সেও চলন্ত গাড়ি থেকে গুলি ছুটতে থাকল। এক হাতে ড্রাইভ করছে, অন্য হাতে দক্ষতার সাথে গুলি ছুটছে। এ যেন এক প্রকার চলন্ত যুদ্ধ হচ্ছে, ধাওয়া পাল্টা ধাওয়ার সমানে হচ্ছে। একসময় গুলি এসে তাহসিনের গাড়ির পিছনের কাচে লেগে কাচ টুকরো টুকরো হয়ে যায়। তাহসিন হুট করেই ব্রেক করে। রোদেলা এখনও নিচু হয়েই তাহসিনকে ধরে আছে। গুলির এক একটা বিকট আওয়াজে তার অন্তরাত্মা কেঁপে উঠছে। হুট করে গাড়ি থামানোতে রোদেলা তাহসিনের দিকে এক পলক তাকিয়ে তাহসিনের দৃষ্টি লক্ষ্য করে মাথা হালকা উঁচু করে সামনে তাকিয়ে দেখে সামনে আরও দুটো বাইক। পিছনের বাইক দুটোও এখন ওদের গাড়ির পিছনে। মোট কথা দুই দিক থেকেই ওদেরকে ঘিরে ফেলেছে। রোদেলা ভয়ে তাহসিনের হাত শক্ত করে চেপে ধরল। চোখ ফুঁড়ে অশ্রু গড়াচ্ছে, মনে মনে আল্লাহকে ডাকতে লাগল। যখন ওদের গাড়ি দুই দিক থেকেই ঘিরে ফেলল তখন তাহসিন চট করে কিছু একটা ভেবে নিল। এরপর গাড়ি স্টার্ট দিয়ে হাই স্পিড তুলে ডান দিকের জঙ্গলের রাস্তা ধরল। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটল যে আক্রমণকারীরা বুঝে উঠতে পারল না। আর যখন বুঝতে পারল তখন ওরা চারটে বাইক তাহসিনের গাড়ির পিছনে ছুটল আর অনবরত গুলি ছুটতে লাগল। তাহসিন এত বিপদ দেখে ওদের সেনাবাহিনীর টিমকে জানালো আর লোকেশন বলে দিল।
যেভাবে ওরা গুলি ছুটছে এভাবে ছুটতে থাকলে যে কোনো সময় বিপদ ঘটতে পারে। এই অতর্কিত হামলায় তাহসিনের কপালে ঘাম জমছে। নিজেকে নিয়ে চিন্তা নেই, কিন্তু তার রোদেলাকে নিয়েই চিন্তা হচ্ছে। এসবে মেয়েটা কেমন ভয়ে গুটিয়ে গিয়েছে। তাহসিন জঙ্গলের পথ ভরেই গাড়ি নিয়ে আঁকা বাঁকা ছুটতে লাগল। হঠাৎ সে গাড়ি থামাতে পিছনের বাইকগুলো থেমে গেল। তাহসিন রোদেলাকে বলল, শোনো, বাম দিকে একটু এগুলে একটা পরিত্যক্ত বাড়ি দেখতে পাবে, সেখানে যেয়ে আশ্রয় নাও, আমি এদের সামলে আসছি। রোদেলা কান্না করে দিয়ে বলল। আমি আপনাকে এই বিপদের মধ্যে রেখে যেতে পারবো না। তাহসিন ধমক দিয়ে উঠল, বলল, একটা থাপ্পড় মারবো বেয়াদব, যেটা বলেছি সেটা করো, যাও, এটা আমার আদেশ, হাতে বেশি সময় নেই, কুইক। তাহসিন গাড়ি থামানোতে বাইকে থাকা ওরা বুঝতে পারছে না কেন এভাবে গাড়ি থামালো। তাহসিন কি করতে চাইছে সেটাই বুঝার চেষ্টা করছে। তবে কি মেজর তাদের কাছে সারেন্ডার করে নিবে? তারা তাহসিনের গাড়ি বরাবর পিস্তল তাক করে রেখেছে, যেন তাহসিন গাড়ি বেরুলেই তাহসিনকে মেরে দিতে পারে। এদিকে তাহসিনের ধমক খেয়ে রোদেলা গাড়ি থেকে নামল। যেহেতু রাস্তার কোল ঘেঁষে জঙ্গল বয়ে গিয়েছে, এর ওপর চারপাশ অন্ধকারে ছেয়ে আছে, তাই গাড়ির এপাশের জানালাটা যে খোলা হয়েছে সেটা ওরা বুঝতে পারেনি। রোদেলা গাড়ি থেকে নেমেও পিছু ফিরে তাকালে তাহসিন ইশারা করল যেতে। রোদেলা কান্না করতে করতেই পরিত্যক্ত বাড়িটির দিকে ছুট লাগালো। রোদেলা যাওয়ার পরই তাহসিন গাড়ির দরজা খুলে 2 হাত উঁচু করে বের হলো। আক্রমণকারীরা খুশি হয়ে গেল। মেজর তাদের কাছে সারেন্ডার করছে, এর থেকে লজ্জার কিছু আছে? ওরা নিজেদের পিস্তল নামিয়ে নিল। 4 বাইকে 2 জন করে 8 জন বাইক থেকে নেমে এলো। আর এই বোকামিটাই তাহসিন কাজে লাগালো। পকেট থেকে লোড করা পিস্তলটা নিয়ে ওদের দিকে গুলি ছুটতে লাগল। ঘটনাস্থলে 4 জন মারা গেল। আর বাকি 4 জনও তাহসিনের দিকে গুলি ছুড়লে তাহসিন গাড়ির সামনে এসে বসে পড়ে। আর বাকি 4 আক্রমণকারী পাহাড়ের পাশে উঁচু টিলায় আশ্রয় নেয়, সেখান থেকে গুলি ছুড়ে। এই রকম করে কয়েক মিনিটের গুলি ছোড়ার যুদ্ধ হয়। একটা আক্রমণকারীর পরপর 2টো বুলেট এসে তাহসিনের পায়ে বিদ্ধ হয়। পা থেকে গলগলিয়ে রক্ত পড়তে থাকে। তাহসিন আর পেরে উঠে না, সে সেখানেই বসে পড়ে। আর সেই সুযোগেই বাকি 4 আক্রমণকারী তাহসিনকে চারপাশ থেকে ঘিরে ফেলে। পরিত্যক্ত বাড়িটিতে থেকে রোদেলা শুধু গুলির বিকট আওয়াজই শুনছিল। গুলির এই বিকট আওয়াজে তার বুক ধরফর করছিল। ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছে। ভয়ে একটা সময় জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে। এইদিকে তাহসিনের পায়ের অবস্থাও শোচনীয়। অন্যদিকে আক্রমণকারী 4 জন 4টে পিস্তল তাহসিনের দিকে তাক করে রেখেছে। ট্রিগার চাপলেই পরপর 4টে বুলেট তাহসিনের বুক ঝাঁঝরা করে দেওয়ার ক্ষমতা রাখে। তারা কাউন্ট করা শুরু করে দিয়েছে। টিক টিক 3, টিক টিক 2, টিক টিক 1, ঠ্যাং। গুলির বিকট শব্দে পাহাড়ি এই জঙ্গল ভয়ানক অবস্থা যেন ধারণ করেছে। এই নিস্তব্ধ পাহাড়ে এখন গুলির শব্দ ছাড়া যেন আর কিছুই শোনা গেল না। রোদেলা টিপটিপ করে চোখ খুলল। নাকে কেমন মেডিসিন, কেমিক্যাল ইত্যাদির গন্ধ নাকে ঠেকছে। রুমের মধ্যে হালকা আলো জ্বলছে। এই আলোতেই সে নিজেকে হসপিটালে আবিষ্কার করল। আশেপাশে তাকিয়ে দেখল রুমটা পুরোই ফাঁকা। রোদেলা নিজেকে ধাতস্থ করে তখনকার ঘটনা মনে করার চেষ্টা করল। একটুখানি ভাবনাতে ডুবতেই মনে পড়ে গেল গুলির বিকট শব্দের কথা, অতর্কিত হামলার কথা, আর তাহসিনকে ছেড়ে আসার কথা। সেসব মনে করে রোদেলা কান্না করে উঠল। আশেপাশে তাকিয়ে তাহসিনকে খুঁজতে লাগল। তার মাহমুদ সাহেব কোথায়, আর তাকে হসপিটালে কে আনলো, কিছুই সে বুঝতে পারছে না। রোদেলা দুর্বল পায়ে কেবিন থেকে বেরোলে নার্স এসে বলল, এ কি ম্যাডাম, আপনি এই শরীরে বেরিয়ে এসেছেন কেন? রোদেলা বলল, আমি ঠিক আছি, প্লিজ আমাকে আমার মাহমুদ সাহেবের কাছে নিয়ে চলুন। নার্স মাথা নিচু করে ফেলল। রোদেলা বলল, কি হলো, আপনি চুপ করে আছেন কেন? আচ্ছা আমাকে শুধু বলুন আমার মাহমুদ সাহেব কোথায়। আমি নিজেই চলে যাব, বলুন না প্লিজ। অ্যাকচুয়ালি ম্যাম, এখন তো স্যারের কাছে যাওয়া যাবে না, আপনি ওয়েট করুন, সময় হলে আপনাকে নিয়ে যাওয়া হবে। কেন যাওয়া যাবে না? আমার মাহমুদ সাহেব ঠিক আছে তো? হো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখা করা যাবে না কেন? ম্যাম, পারমিশন নেই, এখানকার রুলস আছে, আপনি দেখুন কোথায় আছেন আপনি। রোদেলা বাহিরে তাকালে বুঝতে পারল এটা ক্যান্টনমেন্টের হসপিটাল, যেখানে সকল সেনাবাহিনীদের চিকিৎসা প্রদান করা হয়। নার্স রোদেলাকে বুঝিয়ে শুনিয়ে ফের কেবিনে নিয়ে গেল। এরপর বলল রেস্ট নিতে, রুম থেকে না বেরোতে, সময় হলে সে এসেই নিয়ে যাবে। রোদেলা কথা শুনল, সে অপেক্ষা করতে থাকলো আর চিন্তায় মশগুল হতে থাকলো। সত্যিই কি তার মাহমুদ সাহেব ঠিক আছে? যেমনটা সুস্থ তার মাহমুদ সাহেবকে রেখে এসেছিল তেমনটাই আছে তো? যদি থাকতো তাহলে কেন তার মাহমুদ সাহেব এই রুমে তাকে একা ফেলে গেল? মেজর তাহসিন, গতরাতে আপনার বাইরে যাওয়া কি অনুমোদিত ছিল? কর্নেল ওসমান তাহসিনের উদ্দেশ্যে কথাটা বললেন। তাহসিন বেডে আধশোয়া হয়ে বসে মাথা নিচু করেই বলল, নো স্যার। আপনার মতো দায়িত্বশীল মেজরের থেকে
এমন অবিবেচক সীমান্ত মোটেও আশা করিনি তাহসিন। সরি স্যার। কর্নেল ওসমান কঠোর কণ্ঠে বললেন। কিসের সরি? আপনি ভাবতে পারছেন সঠিক সময়ে আপনার টিম সেখানে না পৌঁছলে কি হতে পারত? আপনার স্ত্রী আপনার সাথে ছিল, দুইজনেরই ভয়াবহ বিপদ হতে পারত। এমন বোকামিটা কি করে করলেন আপনি? আপনি একজন দায়িত্ববান মেজর, আপনার থেকে এটা আশা করা যায় না তাহসিন। কর্নেল ওসমান গটগট পায়ে হেঁটে রুম থেকে বেরিয়ে গেলেন। কর্নেল যাওয়ার পর তাহসিন ফুঁস করে শ্বাস ছাড়ল। আসলেই কত বড় বিপদ হতে পারত, তার আরও সতর্ক থাকা উচিত ছিল। চোখ বন্ধ করে কপালে হাত ঠেকিয়ে রাখল। তখনকার কথা সে ভাবল, যখন ওকে চারপাশ থেকে ঘিরে রেখেছে, চারটে পিস্তল তার মাথায় ঠেকিয়ে কাউন্ট করা হচ্ছিল, তখন তাহসিন চোখ বন্ধ করে নেয়। সে ভেবেছিল সেখানেই হয়তোবা তার পথ চলার সমাপ্তি ঘটবে। চোখ বন্ধ করে রোদেলার কান্নামাখা চেহারাটা মনে করল তার আগত সন্তানের কথা, মনে করল তার মা বাবার কথা। আর হয়তো তাদের কারোর সাথেই দেখা হবে না। মৃত্যুর দোরগোড়ায় সে পৌঁছে গিয়েছে। কিছু সেকেন্ডের মাথাতেই হয়তো সে শেষ হয়ে যাবে। সে যখন চোখ বন্ধ করে মৃত্যুর প্রহর গুনছিল, ঠিক সেই সময়েই পরপর অনেকগুলো গুলির শব্দ পাওয়া যায়। কিন্তু আশ্চর্যজনক ঘটনা হচ্ছে, গুলির শব্দ পেল অথচ তার কিচ্ছু হলো না। উল্টো তার সামনে যেন কয়েকটা গলার স্বর একসাথে আর্তনাদ করে উঠল। তাহসিন ঝট করে চোখ মেলল আর দেখল ওই চারজন হাত চেপে চিৎকার করে যাচ্ছে। হাত ফুঁড়ে তাদের রক্তক্ষরণ হচ্ছে। তাহসিন পাশে তাকাতেই দেখল ওদের রেস্কিউ টিম চলে এসেছে। ওই চারজনকে আগে গ্রেফতার করা হলো। এরপর তাহসিনকে গাড়িতে তুলতে গেলে তাহসিন খোঁড়াতে আগে সেই পরিত্যক্ত বাড়িটির ভেতরে গেল। ভেতরে যে দেখল রোদেলা অচেতন অবস্থায় মেঝেতে পড়ে আছে। তাহসিনের পা থেকেও সমানে রক্তক্ষরণ হচ্ছিল। এই পা নিয়ে খুব কষ্টেই রোদেলাকে কোলে তুলে নিল। খোঁড়াতে গাড়ির কাছে এলো। ওদের এই অবস্থা দেখে সকলে ধরাধরি করে ওদের দুইজনকে তাহসিনের কালো গাড়িটিতে তুলল। তাহসিন আর রোদেলা পিছনে বসল। যেহেতু তাহসিন ড্রাইভ করার অবস্থায় নেই, তাই ড্রাইভ করার জন্য টিম মেম্বারের একজন এসে বসল। তাহসিনের গাড়ি চলতে শুরু করলে ওদের গাড়ির পেছনে সেনাবাহিনীর গাড়ি যেতে লাগল। পিছনের সিটে তাহসিন রোদেলাকে বুকে শক্ত করে চেপে ধরে রাখল। অতিরিক্ত রক্তক্ষরণে তাহসিন একসময় নিজেও চেতনা হারালো। এরপর যখন জ্ঞান ফিরল, তখন নিজেকে ক্যান্টনমেন্টের হসপিটালেরই বেডে আবিষ্কার করল। গুলিবিদ্ধ পা তার ব্যান্ডেজে মোড়ানো, পা নাড়াতে বেশ বেগ পোহাতে হচ্ছে। জ্ঞান ফিরতেই দেখল তার রুমের সামনে দুইজন জুনিয়র অফিসার দাঁড়িয়ে। ওদের থেকেই জানতে পারল রোদেলা পাশের কেবিনে আছে। তাকে ঘুমের ইঞ্জেকশন পুশ করা হয়েছে, তাই এখনও ঘুমোচ্ছে। কিছুক্ষণ পরেই তাহসিনের সিনিয়র অফিসার কর্নেল ওসমান ওর কেবিনে আসেন। আর তার সাথেই কথা বলছিল বিধায় নার্স রোদেলাকে তাহসিনের কাছে নিয়ে আসেনি। এখন তাহসিনের কেবিনের ভেতরে তার জুনিয়র দুই অফিসার বসে আছে। সাথে আছে তার বিশ্বস্ত ড্রাইভার সাকিব। তাহসিন সাকিবকে উদ্দেশ্যে বলল, সাকিব, তোমার ম্যাডামের কেবিনে যে খবর নাও তোমার ম্যাডাম ঘুম থেকে উঠেছে কিনা। সাকিব কিছুক্ষণের মধ্যেই নার্স থেকে খবর নিয়ে এলো রোদেলা তাহসিনের জন্য অপেক্ষা করছে। তাহসিন ফের সাকিবকে পাঠালো রোদেলাকে নিয়ে আসার জন্য। রোদেলা এলেই তাহসিন রুমে থাকা দুই আর্মির দিকে তাকালে ওরা রুম ত্যাগ করল। সাকিব রোদেলাকে রুমে দিয়ে সেও চলে যেতে নিলে তাহসিন বলল, সাকিব, বাইরে থেকে দরজাটা লক করে যেও, আর সবাইকে বলো আগামী 2 ঘন্টা এই রুমে যেন কেউ না আসে। সাকিব বাহির থেকে দরজা আটকে দিল। এইদিকে রোদেলা তাহসিনের ব্যান্ডেজ করা পায়ের দিকে তাকিয়ে অশ্রু ফেলছে। সে অনুশোচনায় ভুগছে। তার জন্যই আজ এত কিছু হলো। রোদেলাকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে তাহসিন বলল, মাইমুন, কাছে এসো। রোদেলা মাথা তুলে তাহসিনের দিকে একবার তাকালো। অতঃপর গুটি গুটি পায়ে তাহসিনের দিকে এগিয়ে গেল। তাহসিনের কেবিনের বেডটা বড় আছে, দুইজন অনায়াসেই শোয়া যাবে। রোদেলা কাছে যেতেই তাহসিন হাত দুই দিকে বাড়িয়ে বলল, বুকে আসো মাইমুন, আমার এখন তোমাকে প্রয়োজন। রোদেলা তাহসিনের বুকে যেয়ে মাথা রাখল। তাহসিন দুই হাতে রোদেলাকে আগলে নিল। রোদেলা তাহসিনকে জড়িয়ে ডুকরে কেঁদে উঠল। তাহসিন রোদেলার চুলে চুমু খেতে খেতে বলল, কান্না করো না, যা হয়েছে দুঃস্বপ্ন ভেবে সব ভুলে যাও। রোদেলা কান্না করতে করতে বলল, আমার জন্যই সবটা হলো। আমি যদি অমন আবদার না করতাম তাহলে তো এইসব কিছুই হতো না। হুশ, কোনো কথা না, এটা আমাদের নিয়তিতে ছিল, তাই এটাতে নিজেকে একদম দোষারোপ করবে না। আর এমন অনেক পরিস্থিতির সাথেই সাক্ষী হয়েছি আমি, তাই এসব আমার কাছে নতুন না। আমি পৃথিবীতে যতদিনের আয়ু নিয়ে এসেছি ততদিনই বাঁচব, তাই এসব নিয়ে ভয় পাবে না। আর দেখো, আয়ু ছিল দেখেই তো গতরাতের এত বড় বিপদ থেকে বেঁচে ফিরেছি, তাই না? রোদেলা বলল, আপনার পায়ে কি হয়েছে? ওরা মেরেছে আপনাকে? তেমন কিছু না, 2টো বুলেট লেগেছে। রোদেলা আটকে উঠল। মাথা তুলে তাহসিনের দিকে তাকিয়ে বলল, 2টো? তাহসিন মাথা নিচু করে রোদেলার দিকে তাকালো, বলল, বললাম না এসবে ঘাবড়াবে না,
এসব সাবজেক্ট এখন বাদ দাও মাইমুন, এসব আর মনে করো না, বরং শুক্রিয়া আদায় করো আমরা এত বড় বিপদ থেকে ফিরে এসেছি। রোদেলা নিচু স্বরে বলল, জানেন মাহমুদ সাহেব, আপনাকে তখন একা রেখে আসতে আমার বড্ড কষ্ট হয়েছে। শুধুমাত্র আপনার আদেশ অমান্য করতে পারবো না বলে আপনাকে ছেড়ে গিয়েছিলাম আমি। আচ্ছা মেজর, আপনি না বলেছিলেন সুখে দুঃখে বিপদে আপদে সবসময় আমরা দুজন একসাথে থাকবো? তাহলে অত বড় বিপদে কেন আমায় দূরে ঠেলে দিলেন আপনি?